পশ্চিমবঙ্গ সরকারকে সেন্সাসের কাজ শুরু করতে বলেছিল, কিন্তু যে কোনো কারণে বিগত সরকার সেটা টাইমলি শুরু করেন। আমরা আসার পরে, দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে কটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে এই জনগণনার কাজটাকে অগ্রাধিকার দিয়েছি এবং ভারত সরকারের সেন্সাস অথরিটির রিপ্রেজেন্টেটিভ ওখানে আছেন। ওনাদের সেন্সাস কমিশনার, সেন্সাস ডাইরেক্টর এসেছেন, ট্রেনিং হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সঙ্গেও আমাদের হয়েছে। হওয়ার পরে আমরা ওই দিনই আপনাদের মিডিয়া ইভেন্টে আমরা দুটো প্রোগ্রাম থ্রো করেছিলাম। একটা হচ্ছে 1 তারিখ থেকে 15 তারিখ আপনার যেটা আপনার সেলফ এনুমেরেশন, স্বঘোষণা, এটা করা। তারপরে 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত ইন্ডিভিজুয়াল যে জনগণনা, হাউস টু হাউস, এই দুটো প্রোগ্রাম আজকে লঞ্চ হলো এবং সেন্সাস অথরিটি যারা আছেন এখানকার, তারা গভর্নরকে, আমাকে এবং যারা কনস্টিটিউশনাল ফাংশনারিজ আছে তাদেরকে অ্যাপ্রোচ করেছিলেন যাতে আমরা একটা ইভেন্ট করে, ছোট্ট ইভেন্ট করে এটাকে করি, যাতে পাবলিকের মধ্যে, জনগণের মধ্যে এটা একটা মেসেজ যায়। তা অনারেবল গভর্নর সাহেব সম্ভবত দিল্লিতে আছেন, ওখানে রেসিডেন্ট কমিশনার ওনাকে করাচ্ছেন। আর এখানে টেম্পোরারি সিএম হাউস যেটা হয়েছে, ওল্ড ইরিগেশন বাংলো, এখান থেকে আমি আমাদের সেন্সাস অথরিটি অফ ইন্ডিয়ার এই বেঙ্গলের যারা অফিসার আছেন তারা এবং স্টেট গভর্নমেন্টের আন্ডার দ্য লিডারশিপ অফ দি হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ এবং সাউথ 24 পরগনা, তার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সি ইজ দ্য সেন্সাস ডাইরেক্টর এই জেলার, তার উপস্থিতিতে এখানে নীতিনজি আছেন, তাদের সকলের উপস্থিতিতে আমি এটা করলাম। এবারে সেন্সাসের দুটো জিনিস, একটা হচ্ছে সেলফ এনুমেরেশন আর একটা হচ্ছে ডিজিটাল। এটা বিগত আদমশুমারিতে হয়নি, এটা 16তম আদমশুমারি। যাদের নাম এখনো পর্যন্ত এই নির্বাচন কমিশনের যারা লিস্টে আছে, যারা এখনো চূড়ান্ত হয়নি, যে প্রায় 25 তারা কি এই সেন্সাসের মধ্যে আসতে পারবে? এটাও গাইডলাইন ক্লিয়ার আছে, আন্ডার কনসিডারেশন আছে, কিন্তু আপনাদের মনে হয় প্রথমত এএসডি তো আপনারা জানেন, তাদের তো প্রায় 60 লাখের কাছাকাছি যারা মৃত বা ইত্যাদি, তারা কোনো ক্লেম করেনি। সেকেন্ড হচ্ছে অ্যাডজুডিকেট যারা হয়েছিল তাদের মধ্যে কিছু নাম অল্প স্বল্প ভোটের আগে উঠেছে সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী। ফাইনালি যে 27 লক্ষ অ্যাডজুডিকেট ছিল তাদেরকে ট্রাইব্যুনাল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্ট থেকে। সেই ট্রাইব্যুনালে, সোফার মাই নলেজ, একদম রেডি ডাটা আমার হাতে নেই, তো আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ আমাকে সব খবর রাখতে হয়, তা 7 লক্ষ আপিল করেছে, 20 লক্ষ নট রেসপন্ডেড। তাদের ক্ষেত্রে কি ব্যাপার আছে আমি বলতে পারবো না, এটা দেখতে হবে। তারা নিজেরাই ভোটার হিসেবে দাবি করেনি, এবারে নাগরিক হিসেবে দাবি করবে কি না সেটা তো যখন আমাদের এই সেলফ এনুমেরেশন অথবা হাউস টু হাউস যখন আমাদের লোকেরা যাবে, এটা যখন ফিরে আসবে তখন আমরা অ্যাসেস করে বলতে পারব। এখনই এটা নিয়ে আমার মনে হয় কোনো কনক্লুশনে না আসাই ঠিক হবে। গ্রামে থাকেন, একদম সুন্দরবনের প্রান্তিক মানুষ যারা এই সম্ভাবনা করতে পারছেন না, তাদের বাড়িতে লোক যাবে, এইটা আমাদের বিপুল সংখ্যক সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, ভলেন্টিয়ার, দে আর অলরেডি ট্রেন্ড এবং তারা শপথ নিয়েছে। তারা এই কনস্টিটিউশনাল যে রেসপন্সিবিলিটি, আদমশুমারি একটা সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে, দায়িত্ব আমি যেমন পালন করছি, একেবারে নিচে বাড়ি বাড়ি যিনি যাবেন তিনিও সেই দায়িত্ব পালন করবেন, উনি করিয়ে নিয়ে আসবেন, অসুবিধা হবে না। दादा, आज से जो शुरू हुआ है सेंसस की प्रक्रिया, इस प्रक्रिया के दौरान राज्य सरकार ने कोई सा मैकेनिज्म या सिस्टम रखा है जहां पर जो लोग रजिस्टर करेंगे उनके क्रेडेंशियल वेरीफाई किए जाएंगे कि
मतलब वो बंगाल के नागरिक है, यानी फौज देखिए, राज्य सरकार अलग से कुछ नहीं करेगा। सेंसस अथॉरिटी ऑफ इंडिया का जो गाइडलाइन है, जो डायरेक्शन है, उसको अमल करना राज्य सरकार का फर्ज बनता है। इट्स ए कॉन्स्टिट्यूशनल रिस्पॉन्सिबिलिटी। वी आर परफॉर्मिंग इट एज पर द डायरेक्शन एंड गाइडलाइन फ्रेम बाय द सेंसस अथॉरिटी ऑफ इंडिया। ये पूरा देश में हो रहा है, नॉट ओनली वेस्ट बंगाल। इसलिए वेस्ट बंगाल सरकार अलग से कुछ नहीं करेगा। আর একটা সেটা হচ্ছে আপনি বলার সময় বলছিলেন যে উন্নয়নের সঙ্গে এটা একটা যুক্ত, মানে এই সেন্সাসের সাথে উন্নয়নের সম্পর্কটা কোথায়, মানে কিভাবে, মানে এই যে ভাগ হওয়া। আপনি নাগরিক হলেই তো উন্নয়নের সুযোগ পাবেন। আপনি যদি দেশের নাগরিক না হন, আপনি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম থেকে শুরু করে আপনি সব কিছুই, এমপ্লয়মেন্ট থেকে শুরু করে ভ্যাকসিনেশন থেকে শুরু করে, তো ভারতবর্ষে তো নাগরিকদের জন্যই দায়বদ্ধতা কেন্দ্র এবং রাজ্য সরকারের। তাই একটা পরিচ্ছন্ন আদমশুমারি অর্থাৎ নাগরিক তালিকা এলে সরকারেরও পক্ষে কার জন্য কী বিষয় দরকার সেটা পেয়ে যাবে। এবারের ফর্মে আপনি দেখবেন ইন ডিটেলস রয়েছে, যেটা আগের আদমশুমারিগুলোতে অতটা ডিটেলস ছিল না। এবং ফেব্রুয়ারি মাসে ফাইনালি এই ডাটাটা এসে গেলে আমাদের এই বিভিন্ন স্কিমে যে ফর্ম ফিল আপ করাতে হচ্ছে, বা বিভিন্ন জাতিগত শংসাপত্র দেওয়া, বা বিভিন্ন জাতিগত যে সমস্ত বেনিফিটগুলো ভারত সরকার বা রাজ্য সরকারের আছে, সেগুলোর জন্য আলাদা করে লোককে আর লাইনে দাঁড়াতে হবে না। এটা একটা অত্যন্ত পার্মানেন্ট একটা রেকর্ড আমাদের তৈরি হয়ে যাবে, যেটা দিয়ে আমরা আগামী দিনে আমাদের দেশ এবং প্রদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। পশ্চিমবঙ্গ তো অনেকগুলো দেশের সীমান্ত এলাকা এবং মালদা মুর্শিদাবাদ একাধিক জায়গায় দেখা গিয়েছে যে ম্যাপ, সেখানকার ম্যাপ পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি বলছিলেন যে পূর্বতন সরকার ঠিক সময় মতো শুরু করেনি, এটা কতটা না, এর সঙ্গে ডেমোগ্রাফি চেঞ্জের কোনো সম্পর্ক নেই। ভারতীয় অভারতীয় সম্পর্ক রয়েছে। আপনি যেটা ইঙ্গিত করছেন অনুপ্রবেশকারীদের নিয়ে, এক্ষেত্রে ভারত সরকারের স্ট্যান্ড খুব ক্লিয়ার, এবং যেটা মুখ্যমন্ত্রীরও স্ট্যান্ড খুব ক্লিয়ার। সেটা হচ্ছে দু ধরনের লোক পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে এখানে এসেছে। একটা অবৈধ অনুপ্রবেশকারী, তারা এই দেশে বা এই রাজ্যে থাকবেন না, প্রক্রিয়ার মধ্য দিয়ে ফেরানো হচ্ছে, সংখ্যাটা কম। আগামী দিনে চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো হবে সতর্কতার সঙ্গে এবং যাচাই বাছাই করে, যাতে বীরভূমে যে একটি ত্রুটি ঘটেছিল আগের সরকারের সময়ে, পরে দেখবেন ভারতীয় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ। আমাদেরও লক্ষ্য রাখতে হবে যাতে একজনও ভারতীয় যাতে এটার অসুবিধায় না পড়ে। আবার যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে, তারা এখানে থাকবে না, তাদেরকে আমরা খাওয়াতে পারবো না, তাদের রাখতে পারবো না, পরিষ্কার কথা। কিন্তু এখানে দু রকমের বিষয় রয়েছে। এক দল হচ্ছে অনুপ্রবেশকারী, আরেক দল হচ্ছে শরণার্থী। এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় যে সমস্ত আমাদের কমিউনিটিগুলোর কথা বলা আছে, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীর পর্যায়ে পড়ে না, তারা শরণার্থীর পর্যায়ে পড়ে। এক্ষেত্রে ভারত সরকারের 2019-এর যে আইন, 2024-এর যে রুল, তাতে খুব পরিষ্কার বলা আছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের আওতায় এরা শরণার্থী। 1 সেপ্টেম্বর 2025 ভারত সরকার আরেকটি নোটিফিকেশান বের করে, যাতে বলেছে 31/12/2024-এর মধ্যে যারা প্রাণের জন্য বা ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে এই দেশে এসেছে বা এই রাজ্যে এসেছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, তাদেরকে পুলিশ হয়রানি করতে পারবে না। এই সংক্রান্ত
আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, বিকেল 3:30টায় কনভেনশন সেন্টারে সিএ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ।